মাননীয় সদস্যবর্গ, বাজেটের উপর সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। জনাব হাজ্জাজ, আপনার সময় 8 মিনিট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বিব্রত করব না আর এক্সট্রা সময় চেয়ে। অনেকগুলো প্রশ্ন উঠেছে প্রাথমিক শিক্ষা নিয়ে, গত কয়েক সপ্তাহে অনেক কমেন্টস এসেছে, নিউমারাস। 13টা তার ভেতর থেকে প্রশ্ন আমরা আখ্যায়িত করেছিলাম যেটার উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ। সেগুলো আমি যতখানি দিতে পারি চেষ্টা করব। যদি 8 মিনিটে শেষ করতে না পারি কোনো কারণে, তাহলে আমি মাননীয় হুইপ মহোদয়ের, চিফ হুইপের কাছে এটা ধরিয়ে দেব যেন হাউসে যারা আছেন মাননীয় সদস্যবৃন্দ ওনারা যদি চান সেই উত্তরগুলো নিয়ে নিতে পারেন। আমি বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। ওনার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে উনি যে আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে সাফল্য নিয়ে এসেছেন, মালয়েশিয়ার সাথে ফ্রি ট্রেড চুক্তির যে আয়োজন হচ্ছে, চায়নার সাথে তিস্তা থেকে শুরু করে করিডোরে যে ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, সেগুলোর জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং আবারও রিপিট করি ধন্যবাদ জানাই। আমরা বাজেট নিয়ে আলোচনায় আমি ছোট্ট করে বলতে চেষ্টা করব যে জিনিসগুলো আমার মন্ত্রণালয় রিলেটেড প্রশ্ন এসেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু আমি আছি, সেগুলো সম্বন্ধে শুধুমাত্র আমি আমার আলোচনা সীমিত রাখবো। বৃহত্তর বাজেট আলোচনা নিয়ে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার কথা বলেছেন এবং আগামীকে বলবেন। মাননীয় প্ল্যানিং মিনিস্টার আজকে কথা বলেছেন। একই সাথে যেই বাজেট নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই বাজেটের জন্য মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মাননীয় স্টেট মিনিস্টার ফর প্ল্যানিং ওনাকেও ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে যারা ওনাদেরকে সহযোগিতা করেছেন ফুল টিমকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। ইটস নট দ্য পারফেক্ট বাজেট, পারফেক্ট বলতে কিছু নেই। প্রেক্ষাপটের কনটেক্সটের অনুকূলে ভালো বা মন্দ। আমি মনে করি, আমি আমার জায়গা থেকে বলছি, বিকজ আমরা ক্যাবিনেট থেকে সবাই মিলেই পাশ করেছি এই বাজেট, সম্মতি দিয়েছে এই বাজেটের প্রতি। আমি মনে করি খুবই ভালো একটি বাজেট। এটার ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের সম্মানিত বিরোধী দল থেকে সংসদ সদস্যরা অনেক ভুল ত্রুটি নিয়েও আলোচনা করেছেন। তবে আমি মনে করি যে এটা দেখার আরেকটা উপায় আছে। আমি আমার মন্ত্রণালয়ের বাজেট রিলেটেড আলোচনা যায় ছোট্ট একটু কথা বলছি। আমি মনে করি এটা দেখার আরেকটা কনটেক্সট, আরেকটা পার্সপেক্টিভ আছে। বলে একটা সাহসী বাজেট, একটা কনফিডেন্ট বাজেট। এবং কনফিডেন্ট বাজেট আমি বলছি, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আমরা আয়ের উৎস আর অনেক কিছু নিয়ে। আমি মনে করি এটা একটা কনফিডেন্ট বাজেট, এবং আমি মনে করি যে আজকে এই হ্যালোড হলে যারা বসে আছেন, তাদের কারোর, একজন ব্যক্তিরও কোনো কারণ নেই কনফিডেন্ট না হওয়ার, সাহসী না হওয়ার। এবং সেখানে আমরা গত 17 বছর যা কিছু পার করে আজ পর্যন্ত এখানে এসেছি, তার জন্য যে কনফিডেন্স, যে সাহসের দরকার ছিল, রাজপথে আজকে এখানে খুব অল্প ব্যক্তিরাই আছেন যার নামে কোনো মামলা ছিল না, যাকে কোনো ধরনের হয়রানি হয় নাই, জেলে মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাটান নাই, এমন কেউ এখানে নাই, বা খুব অল্প দু একজনই হয়তো থাকবেন। সো যারা আজকে এই হলে বসে আছেন, বিরোধী দলের ওই দিকে থাকুক মাননীয় স্পিকার, বা আমাদের সরকারি দলের এই দিকে থাকুক, সবাই অত্যন্ত সাহসী এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব। এবং সেই জায়গা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে একটা কনফিডেন্ট বাজেট দিয়েছে, যে বাজেটটা বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবায়ন করার কনফিডেন্স আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। একই সাথে আমি বলবো, এই পার্লামেন্ট অলমোস্ট 2 দশক পর সঠিকভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এখানে আমরা যখনই যে কথাগুলো বলি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা যেটা বলি সেটা ইতিহাসের পাতায় রয়ে যাবে। 20 বছর পর পার্লামেন্ট এসছে, আমরা অনেক কোটেশন করি, অনেক কিছু বলি এখানে, কিন্তু আমি মনে করি what we say here resonates beyond these hollow walls. What we say here will be quoted by posterity, and what we say here will be etched in history. So এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হলগুলোতে কি বলি। সেই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বলছি। এগেন, আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমাদের এক্সাম্পল সৃষ্টি করছেন আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী। উনি যখন কোনো কথা বলেন, একই সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু সবসময় অনেক সহনশীলতা দেখিয়ে, অনেক কাইন্ডনেস, জেনারসিটি দেখিয়ে এই পার্লামেন্টে কথা বলেন, কিন্তু সবার ভিতরে সেই জিনিসটা আমরা দেখি না। গতকাল
মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন, উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলোর আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারেই শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন এটা কারোর এক পক্ষের না, সকলের, আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন, আমরা একটা মিটিংয়ে বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটার আমরা সাপোর্ট করছি কিনা, এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকবো, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না, যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম। 2024-এর 28শে অক্টোবর, 2023-এর 28শে অক্টোবর যেমন আমরা অনেকে কারাদণ্ড হয়েছি, একই সাথে 26-এও হয়েছি। এখানে আছে এই যে নুরুল হক নূর আছে, জোনায়েদ সাকি আছেন, বা অনেকে আছি আমরা যারা একসাথে রাজপথে ছিলাম। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সবার জায়গা থেকে রাজপথে ছিল। আমি বলেছিলাম আমার বাজেট নিয়ে বেশি আলোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা করতে করতে এগেন আপনার কাছে সময় যেহেতু চাইবো না, আমি জাস্ট এতটুকুই আপনার কাছে আপনার মাধ্যমে বিরোধী দলের সকলের প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই আন্দোলনটাও সকলে করেছিলাম, 71 আমি ফিরে যাব না, জুলাই আন্দোলনটা সকলে করেছিলাম, সেই স্পিরিটটা আমরা ধরে রাখি, এই হ্যালোড হলসে এই ধরনের শব্দ চয়ন আমরা না করি। আমি ছোট্ট করে যে কয়টা জিনিস বলতে পারি বলতে চেষ্টা করবো মাননীয় স্পিকার। তবে শিক্ষার বাজেট, স্পেশালি প্রাথমিক শিক্ষায় 46,729 কোটি 92 লাখ টাকা যে বাজেট বরাদ্দ করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাজেট। এখানে আমাদের আমি একটা করে শুরু করি যে কয়টা করতে পারি। মাওলানা নুরুল আমিন এমপি মহোদয় রংপুর 6-এর, উনি উত্থাপন করেছিলেন যে শিক্ষকদের গ্রেড 13তম থেকে 12, 11 বা এরকম 10-এ নিয়ে আসা। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে শিক্ষকদের বেতন আমাদের বাজেটের বছরে বাৎসরিক 26-27-এ যাবে 20,428 কোটি 64 লাখ। এখানে আমরা তাদেরকে নবম গ্রেডে আনার কাজ করছি। ইনশাআল্লাহ সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে 1.5 থেকে 2,000 কোটি টাকা এক্সট্রা খরচ হবে, যেটার বরাদ্দ মাননীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের বাজেটে দিয়েছেন। আমার সময় যেহেতু বেশি নেই, আমি আর বেশি আলোচনা করবো না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটা সাজিয়েছেন, আমরা যেভাবে কাজ করছি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সাজানোর জন্য, আগামী দিনগুলোতে 5 বছর যদি আপনারা আমাদের সাথ দেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে যাবে, আগামী দিনের বাংলাদেশের চেহারা বদলে যাবে। আর একই সাথে আমি বলবো আগামী নির্বাচনে এই সাইটকে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মুহূর্তে তিস্তার পাড়ে যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। শুধু তিস্তার পাড়েই নয়, আপনি পদ্মায় যান, মেঘনায় যান, যমুনায় যান, ব্রহ্মপুত্র সহ সারা বাংলাদেশের 4,000 কিলোমিটার নদী ভাঙন এলাকার এই মানুষগুলো তারা প্রহর গুনছে, একটা মানবতার জীবনযাপন করছে। তাদের চোখে মুখে হতাশার চাপ। কি তাদের ভবিষ্যৎ, কি হবে কোত্থেকে? এই বাজেট তারা বুঝছে না, এই বাজেট তারা দেখছে না, এই বাজেট তারা জানে না, কিন্তু তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, মুহূর্তের মধ্যে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার
তারা ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে। মাননীয় স্পিকার, আমি গত 19 জুলাই তিস্তার পাড়ে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন জাগো বাহে আন্দোলনের নেতা মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাহেব। যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বললেন যে আমরা 2 মাসের মাথায় উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের 1 ভাগ মানুষের জন্য, 7 কোটি মানুষের জন্য, 37% মানুষের জন্য পদ্মা ব্যারেজ আমরা বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি এবং একদিকে সেটা পাশ করিয়েছি মাননীয় স্পিকার। এবং তিস্তাবাসীকে, তিস্তা অববাহিকার পাড়ে যারা বসবাস করেন ওই 2 কোটি মানুষকেও আশ্বস্ত করে আসবেন আমরা এই অর্থ বছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক আমরা তা বাস্তবায়ন করবই। মাননীয় স্পিকার, আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না সফরে। আমি চায়না সফরে গিয়েছি। আমি দেখেছি সেখানের মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, তার উইল পাওয়ার। তিনি সেখানে ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি সেখানে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। চায়নার যিনি আইন প্রণেতা তার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেখানে আলোচনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার উপস্থিতিতে সেই বৈঠকে তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে খুব যে আলোচনাটা উঠে আসার দরকার এই মুহূর্তে, বারবার যে আলোচনাটা আমাদের বাংলাদেশে হয়েছে, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাসটুকু দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, দেশের পক্ষে, সেই আলোচনাটাই সেখানে আবার স্থান পেয়েছে। কারণ চায়নার প্রেসিডেন্ট ওয়াটার রিসোর্সের উপর তার একটা বিশেষ নলেজ রয়েছে। তিনি তার উপর একটা বই লিখেছেন, যেহেতু চায়না থেকেই মূল নদীগুলোর উৎপত্তি। তিনি আশ্বস্ত করেছেন, তার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সেই দেশের অন্যান্য মন্ত্রী সহ সবাই আশ্বস্ত করেছেন আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। বাংলাদেশের মানুষের এই যে দীর্ঘদিনের সমস্যা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বপ্রথম যা কিছু দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন চীনের প্রযুক্তি পৃথিবীর মধ্যে সেরা প্রযুক্তি। চীন আমাদেরকে সেখানে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা সম্মত হয়েছেন। শুধু তাই নয়, চীন সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি 2-1টা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা ব্যারেজ আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। ফারাক্কা ব্যারেজ আমাদের সেই স্বপ্নকে
শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমও আমাদের সেই স্বপ্নকে যতই আমাদের সঙ্গে চুক্তি ছিল আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই সুবিধাটুকু পাই নাই। আমরা পানির হিস্সা পাই নাই, আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, এখনো আমরা অনেকটাই বঞ্চিত। এপ্রিল মাস, মার্চ মাস আমরা ওই অঞ্চলের মানুষ পানি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বলেই কৃষির যে কার্যক্রম, সেই কার্যক্রম থেকে আমরা এই 2টা মাস আমাদের ওই এলাকার মানুষ উৎপাদন উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, পদ্মা নদীর সঙ্গে যেই নদীগুলোর সিস্টেম বিচ্ছিন্ন হয়ে থাকে তার মধ্যে হিস্টা, মাথাভাঙ্গা, ইসামতি, বড়াল, বারসিয়া সহ এই নদীগুলোর সিস্টেম বন্ধ থাকার কারণে ওইখানে একটা জলাবদ্ধতা তৈরি হয় এবং বিশেষ করে একটা লবণাক্ত পানির কারণে সেখানে আমাদের এই যে কৃষি কার্যক্রম থেকে আমরা সম্পূর্ণভাবে উৎপাদন থেকে বঞ্চিত হই। বিশেষ করে সুন্দরবন যে এলাকা, এই সুন্দরবন এলাকায় মাননীয় স্পিকার ইকো সিস্টেমের যে ভারসাম্য, এই ভারসাম্য থেকে সম্পূর্ণভাবে আমরা সেখানে বঞ্চিত হয়ে রয়েছি মাননীয় স্পিকার। তাই আমরা আজকে যে পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে এবং আমাদের দেশবাসী ওই যে 3 ভাগের 1 ভাগ ওই অঞ্চলের মানুষ, পুরা দেশের মানুষ আমরা আমাদের জীবন জীবিকা যেটা ফিরে পাওয়ার তা আশা করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে মুক্তি পাবো। মাননীয় স্পিকার, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং এই যে উত্তরবঙ্গের যে অর্থনীতির রূপান্তর, আমার বিশ্বাস আমাদের এই ধারাবাহিকতা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার মধ্যেই চায়নার সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, যে নেতৃত্ব তিনি দিয়েছেন, এখানেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে চায়না কমিউনিস্ট পার্টির একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে আমাদের একদিকে পিপল টু পিপল যে কন্ডাক্ট, আরেকদিকে রাজনৈতিক যে সমঝোতা, রাজনৈতিক যে সহযোগিতা তা আমরা নিশ্চিত করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক এবং কৌশলগত যে সম্পর্ক এখানে যে আলোচনা স্থান পেয়েছে, এটা একটা অভূতপূর্ব উচ্চতায় গিয়েছে মাননীয় স্পিকার, যেখান থেকে একটা অর্থনৈতিক মুক্তি আমাদের চলে আসবে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা মাঠে নেমেছি। এই চ্যালেঞ্জটুকু পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে নির্বাসিত জীবনে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা কঠিন আন্দোলন করে আজকে সবাই মিলে পার্লামেন্টে এসেছে। ঐক্যটা খুব জরুরি, ঐক্যের উপর আমাদেরকে ভর করতে হবে, ঐক্যটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আমি মনে করছি আজকে এখানে আমার সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে, একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। আবার যাব ইনশাল্লাহ। আমরা সেই দায়িত্বশীল সরকার, আমরা সেই দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে। আবার আমাদেরকে যেতে হবে না, কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধী দলীয় নেতা, কারণ যেই কথাটুকু পার্লামেন্টে বলছি, যেই কথাটুকু জেলখানায় বলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে চট্টগ্রামে যখন মিটিং হয় লালদিঘির ময়দানের, তার একটু মিল খুঁজে পাই না। মিলটা খুঁজে জাতিকে দেওয়ার জন্য দায়িত্ব আপনাদেরকেও নিতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু এটাই বলবো, সময় শেষ, সময়ের দিকে শুধু তাকিয়ে বলছি যে 20,000 কিলোমিটার খাল খনন, এটা আমাদের আরেকটা প্রতিশ্রুতি।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মাননীয় এই উদ্যোগ মন্ত্রী, নিয়েছেন। মাননীয় মন্ত্রী, পানির অপর নাম জীবন। যেহেতু পানি সম্পদ মন্ত্রী, আপনাকে আরো 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় ইয়া স্পিকার। করেন। আমি কিন্তু পানির দ্বারে পানি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মাননীয় স্পিকার, কারণ আমার এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দরা প্রতিনিয়তই এই যে নদী ভাঙা, এই যে খাল খনন কর্মসূচি, খাল খনন কর্মসূচির কারণে যে উপকারিতা তা কিন্তু পাচ্ছেন বিদায় আজকে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক এই গত 4 মাসে 500 কিলোমিটার ইমার্জেন্সি ওয়ার্ক করে কোনো রকমের প্রোটেকশন দিয়েছে মাননীয় স্পিকার। খাল খনন কর্মসূচি আমরা টার্গেট রেখেছি কমপক্ষে 20,000 কিলোমিটার, কিন্তু আমি আশা করছি 20,000 কিলোমিটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না, এটাকে আমরা 25,000 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, যেন কোনোভাবেই আমরা সেখান থেকে বিচ্যুতি না হই। অনেকে সমালোচনা করার ক্ষেত্রে হয়তোবা করছেন যে কোথাও দেখি একটা বাড়ি খাল, আবার কোথাও দেখি একটা সরু খাল। একটু জানার ব্যাপার আছে মাননীয় স্পিকার, যেখানে সেচের খাল, ওই সেচের খালগুলো কিন্তু একটু ন্যারো হয়, সেখানে কিন্তু হেভি খাল কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারি না। হেভি খাল দিয়ে আমরা নদীর সঙ্গে যে কানেক্টিভিটিটা আমাদের চরাঞ্চলে নিয়ে যেতে হয়, আমাদের গ্রামীণ অবকাঠামোতে নিয়ে যেতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, যেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আন্দোলনের অংশ, একটা কর্মসূচি, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি মাননীয় স্পিকার, যেখান থেকে আমাদের উৎপাদন দ্বিগুণ হবে। যে উৎপাদন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে আমরা রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছি, আশা করছি তারেক রহমানের নেতৃত্বে সেদিকেই আমাদের যাওয়ার খুব প্রবল ইচ্ছা রয়েছে, আশা করছি সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার লক্ষ্মীপুর, আমাদের ফ্যামিলি কার্ডের জন্য একটা গ্রামকে সিলেক্ট করা হয়েছিল। সেই গ্রামের মধ্যে একটা ওয়ার্ডে 3টা গ্রাম। তো আমার কাছে আমি একজন উপকারভোগী মায়ের সঙ্গে কথা বললাম যে এই যে আপনি 2,500 টাকা পাচ্ছেন, আপনি 2,500 টাকা দিয়ে কি করবেন? উনি তাৎক্ষণিকভাবে আমাকে উত্তর দিলেন, 2,000 টাকা আমি খরচ করব, 500 টাকা আমি সঞ্চয় করব। 2,000 টাকা কোথায় খরচ করবেন? ওনার এক ছেলের জন্য 500, স্কুলে যাতায়াতের জন্য টিফিন বলেন বা আনুষঙ্গিক 500 টাকা মাসে উনি বরাদ্দ রেখেছেন। আর 500 টাকা ওনার মেয়ের জন্য উনি বরাদ্দ রেখেছেন। আর 1,000 টাকা ওনার পরিবারের অসুখ বিসুখ তার জন্য উনি সাপোর্ট হিসাবে, ওই যে 1,000, 500, 500, 1,000 আর 1,000, 2,000 টাকা মাসে খরচ করার পর আরো 500 টাকা উনি সঞ্চয় করার জন্য উনি চিন্তা রেখেছেন। মাননীয় স্পিকার, এ হলো বাংলাদেশের গ্রাম, এ হলো বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা। আজকে তার পাশে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমি এই কারণে সর্বশেষ সময়ে শুধু এটাই বলবো, আমাদের এই মন্ত্রণালয় একটা মানবিক কথার প্রতি আমরা সবসময় দৃষ্টি রাখি, মানবিক লোকগুলোর পাশে থাকি। পানি সম্পদ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে মানবিক অনেকগুলো দিক রয়েছে যা আমার বক্তৃতার মধ্যে বারবার ফুটে এসেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই। একটা মানবিক বাজেট যারা তারেক রহমানের নেতৃত্বে তিনি দিতে সক্ষম হয়েছেন মাননীয় স্পিকার। এই জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনার পাশাপাশি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা কখনো পিছপা হই নাই। বিগত 17 বছর যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সর্বশেষ শুধু এটাই বলবো যে আমি শুধু একজন জুলাই যোদ্ধাই ছিলাম না, আমি জানুয়ারির যোদ্ধা ছিলাম, আমি ফেব্রুয়ারির যোদ্ধা ছিলাম, মার্চের যোদ্ধা ছিলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
জি ধন্যবাদ। জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব আব্দুল মুক্তাদির, আপনার সময় 15 মিনিট, 15 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীর পাশের বাড়ির মন্ত্রী। উনি যে বাজেট প্রণয়ন করেছেন, সেই বাজেটের কর আহরণের দপ্তর খোদ উনার মন্ত্রণালয়ের অধীন। আর যে বিনিয়োগ করবেন, প্রবৃদ্ধি আনবেন, তার একটা বড় অংশ হবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই জন্য মাননীয় স্পিকার, নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ না হয় একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দায়িত্ব নেয়ার পরে দেড় মাস পরেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন কাজ শুরু করতে হয়েছে। এবং আমাদের যে ইকোনমির ফান্ডামেন্টালস, যে ভেরিয়েবলগুলি সামনে নিয়ে উনি কাজ করেছেন, বস্তুত এগুলি উনি ইনহেরিট করেছেন। তারপরেও যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমি র্যান্ডম বেসিসে এর আগের 12-14 বছরের বাজেট কিছু র্যান্ডম স্টাডি করেছি। দেখতে চেয়েছিলাম যে ওগুলির সাথে মৌলিক ব্যবধান কি আছে এই বাজেটের, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে একটা থিম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রো, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি। এবং সেই বিনিয়োগটা কোথায়? মানব সম্পদ উন্নয়নের জন্য, হেলথ, এডুকেশন, দক্ষতা বৃদ্ধি, সফট পাওয়ার ডেভেলপমেন্ট, এইসবের মধ্যে বিনিয়োগ। 2013-14 সনের বাজেটে শিক্ষা খাতের বাজেটের অংশ ছিল 11.3%। এই বাজেটে সেটা মাননীয় অর্থমন্ত্রী নিয়ে এসেছেন 13.1%, যেটা জিডিপির 2%। এবং তার লক্ষ্য হচ্ছে এই সরকারের মেয়াদের মধ্যে সেটা 5%-এ নিয়ে যাওয়া। হেলথে 2013-14 সনের বাজেটে ছিল বাজেটের 4.2% অ্যালোকেশন, সেটা উনি নিয়ে এসেছেন এবার 6.71%-এ। আর মেগা প্রজেক্টের নামে গত 15-16 বছরে আমরা যেরকম দুর্নীতির মৎসব দেখেছি, সেটা থেকে শিফট করে উনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে তখনকার 31%-কে এখন বাজেটের রেশিও অনুযায়ী 18.66%-এ নিয়ে এসেছেন। তার মানে উনি খরচের লাগাম টেনে ধরেছেন। একইভাবে বিদ্যুৎ এবং জ্বালানিতে আগের 5.1% আমরা জানি ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে দেশটি প্রায় দেলিভার উপক্রম হয়েছিল। সেই 5.1%-কে এবার 1.85%-এ নিয়ে এসেছেন। উনার বাজেটের থিম হচ্ছে স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ। যে সমস্ত প্রকল্প উনি নিবেন, উনি সেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে চান, যাতে ভ্যালু ফর মানি থাকে এটার মধ্যে। মাননীয় স্পিকার, এইবারের বাজেটের গ্রোথ টার্গেট হচ্ছে 6.5%। আর এই 6.5% গ্রোথটা আমরা কিভাবে অ্যাচিভ করব, এটা নিয়ে 2-4টা কথা বলতে চাই। যারা এই দেশে অর্থনীতির নিয়ে কাজ করেন, সবাই একটা টার্মের সাথে খুব পরিচিত, ICOR, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। আমাদের মার্কেট যেহেতু অনেক ইমপারফেক্ট, ইনএফিশিয়েন্ট, সেজন্য আমাদের ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওটা লো, 5.5%। আমরা যে পরিমাণ ইনভেস্ট করি, সেই 1% ইনভেস্টমেন্টের বিপরীতে জিডিপি গ্রোথে কনভার্সন হয়, যেহেতু ICOR 5.5%, কম বেশি 0.18%-এর মতো। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে আমাদের এই ইকোনমির সাইজটাকে 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়া। তো 1 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার জন্য আজকের যে জিডিপির সাইজ 500 বিলিয়ন,
সেটাকে আগামী 8 বছরে যদি 2034 আমাদের টার্গেট হয়, পুরোপুরি ডাবল করতে হবে। তার মানে আমি যদি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ধরি, রিয়েল গ্রোথ 8.5-9%, তাহলে আমি 9%, তাহলে আগামী 8 বছরে 100% গ্রোথ অ্যাচিভ করা সম্ভব, মানে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়া সম্ভব। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে মাননীয় স্পিকার, সেটি হলো আমাদের এই আইসিওআর রেশিওটা আরও নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। যদি আমাদের মার্কেটটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের স্পেন্ডিংটাকে এফিশিয়েন্ট করতে পারি, আমাদের প্রজেক্ট নেয়ার সক্ষমতাটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারি, আমাদের সামগ্রিক প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে আমরা ঠিকমতো এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি, আইসিওআরকে যদি আমরা 4% নামিয়ে নিয়ে আসতে পারি, তখন প্রতি 1% ইনভেস্টমেন্টের এগেনস্টে আমরা পাবো 0.25% জিডিপি গ্রোথ। তার মানে আজকের দিনে যেটা 3.5%-এ নেমে আসছে বা 3.6-এ নেমে আসছে, সেখানে আমাদের টেক্স টু জিডিপি রেশিও যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারি 9-10%-এ, তাহলে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার বাড়বে। আজকে যেটা পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট 6.5%, এটা যদি আমরা 8-এ নিয়ে যেতে পারি, এখানে 8 বা 8.5-এ, সেখানে 2%। আর প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা এখন নেমে এসেছে 21.5%-এ, সেটাকে আমাদের টার্গেট হলো অন্তত 32-33%-এ নিয়ে যাওয়া। এই 41-42%-এর প্রাইভেট এবং পাবলিকের গ্রোথের কম্বিনেশন, ইনভেস্টমেন্টের কম্বিনেশন আমাদেরকে একটা রিয়েল গ্রোথ দিবে, যে দ্যাট উইল বি অ্যারাউন্ড 8.5-9%। মাননীয় স্পিকার, আমাদের এখনকার ইনফ্লেশন হচ্ছে 9-এর কাছে। আমি একটা ধারণার জন্য বলছি, যদি আমরা রিয়েল গ্রোথ অ্যাচিভ করতে চাই 8%, আর আমাদের ইনফ্লেশন থাকে 5%, তার মানে আমার নমিনাল জিডিপি গ্রোথ হতে হবে 13% টু অ্যাচিভ রিয়েল 8% গ্রোথ। যে নমিনাল গ্রোথটা আপনি অ্যাচিভ করবেন, সেটা থেকে ইনফ্লেশন বাদ দিয়ে রিয়েল গ্রোথ কাউন্ট হবে। তাহলে আগামী দিনে আমাদের লক্ষ্য যেমন 41-42%-এ আমাদের প্রাইভেট এবং পাবলিক ইনভেস্টমেন্ট নিয়ে যাওয়া, দ্বিতীয় লক্ষ্য হলো ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসা। কিভাবে কমাবো? মাননীয় স্পিকার, ইনফ্লেশন কমানোর জন্য আমাদের কতগুলি জায়গায় এফিসিয়েন্সি নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের লজিস্টিক কস্ট হচ্ছে 16%, জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। আমরা চিটাগং পোর্টে আমরা যদি এফিসিয়েন্সি নিয়ে আসি, যেটার জন্য আমরা কাজ করছি, যেমন ইতিমধ্যেই একজন ডেনিশ কন্টেইনার হ্যান্ডলার, মানে কন্টেইনার টার্মিনাল হ্যান্ডেল করছে একটা ডেনিশ কোম্পানি, আগামী দিনে আরও কতগুলি টার্মিনালে মোর এফিসিয়েন্সি আনার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে, নৌ পরিবহন মন্ত্রণালয়। একইভাবে আমরা যদি ক্লিয়ারিং কস্ট কমিয়ে নিয়ে আসি এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়াই, তার মানে বাইরে থেকে যে জাহাজটা এখানে আসবে, সে যখন বাড়তি 3-4 দিন এখানে ডক করে রাখবে না, তখন তার ফ্রেট কমে যাবে। ফ্রেট কমা মানে পার কন্টেইনারের কস্ট কমে আসবে, কস্ট এফিসিয়েন্সি আসবে। একইভাবে যে সমস্ত মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, আজকে বগুড়ায় বা ঠাকুরগাঁও যে কৃষিপণ্য উৎপাদিত হয়, মনে করেন ওই জায়গাতে কৃষকের পণ্যের বিক্রয় মূল্য পায় 20 টাকা, এক্সাম্পল মাননীয় স্পিকার। সেটা ঢাকার কারওয়ান বাজারে যখন চলে আসে এবং আমার পাশে বসা মাননীয় সাংসদ নিজান সাহেব যখন এটা কিনেন, তখন সেটা হয়তো কিনেন 72 টাকায়। এখন পরিবহন খরচ বাদেও, মত্যসত্যভোগীর লাভ বাদেও, খুচরা বিক্রেতার লাভ পড়েও আনসিন কিছু কস্টের এক্সপেন্সের কারণে এটার কস্টটা শুট আপ করে। তো এই জায়গাগুলি অ্যাড্রেস করে আমরা এখানকার মার্কেটের মধ্যে যেন আপডেটেড একটা ইনফরমেশন শেয়ারিংয়ের মেকানিজম, স্ট্রাকচার্ড মেকানিজম থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে আমরা লজিস্টিক কমিয়ে নিয়ে আসবো, কস্ট কমিয়ে নিয়ে আসবো মাননীয় স্পিকার। আর এই পণ্যে আনা নেওয়ার মাঝখানে হঠাৎ করে যে মূল্যের উল্লম্ফন ঘটে, সেই জায়গাগুলি অ্যাড্রেস করে সেই কস্টটা কাট ডাউন করবো। এইভাবে আমরা জীবনযাত্রার ব্যয় আগামী দিনে নামিয়ে নিয়ে আসবো, মুদ্রাস্ফীতি ইনশাল্লাহ নামিয়ে নিয়ে আসবো।
সেইভাবে আনঅ্যাকাউন্টেড যেগুলি এক্সপেন্স আছে সেগুলিও কমে আসবে। আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনের। আমরা যদি আমাদের প্রোডাকশন ফেসিলিটিগুলিতে বেশি বেশি সোলার পাওয়ার ইউজ করি তাহলে প্রোডাকশন কস্ট কমে আসবে। একইভাবে আমরা আমাদের ট্রান্সপোর্টের মধ্যে যত বেশি ই ভেহিকেল নিয়ে আসব, যত বেশি প্লাগ ইন হাইব্রিড ভেহিকেল নিয়ে আসব, যেটার উদ্যোগ সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, তত বেশি আমাদের ট্রান্সপোর্ট কস্ট কমে আসবে। সো প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, আমাদের লজিস্টিক কস্ট, এই প্রত্যেকটা কস্ট কাটডাউনের মাধ্যমে আগামী দিন জীবনযাত্রার ব্যয় এবং ইনফ্লেশনের উপর আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসব। এবং এই ইনফ্লেশন যেহেতু আমাদের একটা রাইজিং ইকোনমি, আমরা বেশি বেশি ইনভেস্ট করব, এখানে ওয়েজ গ্রোথ হবে, বেশি বেশি শ্রমিকের চাহিদা থাকবে, সুতরাং মার্কেটের একটা হিট সবসময় থাকবে। কিন্তু আমরা যদি 4% মুদ্রাস্ফীতি নামিয়ে নিয়ে আসতে পারি আর নমিনাল জিডিপি 12% নিয়ে যেতে পারি ডাবল ডিজিটের ঘরে, তাহলে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ হবে 8%। এবং কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি 8% হয়, তাহলে 2034 নাগাদ আমার মাননীয় অর্থমন্ত্রীর যে লক্ষ্য 1 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে যাওয়া মোটেও অসম্ভব কিছু না। মাননীয় স্পিকার, এলডিসি গ্র্যাজুয়েশন আমরা 3 বছর পিছানোর জন্য আবেদন করেছি। আল্লাহ চাইলে সেটা হয়েও যাবে। যদি হয় তাহলে 2029 নভেম্বর মাসে আমাদের গ্র্যাজুয়েশন হবে, যদি 3 বছর পিছায়। তার প্রস্তুতির অংশ হিসাবে এবং এমনিতেও আমাদের আসল লক্ষ্য হচ্ছে এই দেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট প্রতিষ্ঠা করা, একটা কন্ডিউসিভ ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। সেটার জন্য প্রথম যে জিনিসটা দরকার মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এনার্জি অ্যারেঞ্জমেন্ট। আমার বাম পাশে মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় আছেন। বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের চাহিদার 17-9-26 পরেও প্রায় 1000 থেকে 1400 MMCFD আমরা পুরো করতে পারছি না, যেটার ফলাফল হচ্ছে অলরেডি ইনস্টলড প্রোডাক্টিভ ক্যাপাসিটির পুরো এফিশিয়েন্ট ইউটিলাইজেশন আমরা করতে পারছি না। আমার জানা মতে অনেকগুলি প্রকল্প যেগুলির মূল্য অন্তত 50-60 হাজার কোটি টাকার কম না, 50-60 হাজার কোটি টাকা, সেগুলি গ্যাসের অভাবে চালাতে পারছে না, সেই মেশিন ঘুরছে না। তো আগামী দিন আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমি যতটুকু জানি, দ্রুত একটি এফএসআরও সংযোজনের মাধ্যমে আরও অন্তত 550-600 MMCFD জ্বালানি যোগ করা, গ্যাস যোগ করা। যদি সেটি করা হয় তাহলে স্বল্প মেয়াদে আমাদের এই সংকটের কিছু সুরাহা হবে। আর যত দ্রুত আমরা সোলার পাওয়ার জেনারেশনে যাব, তত সেই দিক থেকেও আমরা কিছু যোগ করতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক অনুমোদন ক্রমে আমি একটা ফিজিবিলিটি স্টাডি করেছি যে আমাদের সার কারখানা যেগুলি বছরের বেশিরভাগ সময় গ্যাসের অভাবে বন্ধ থাকে, সেগুলির জন্য ডেডিকেটেড এলএনজির একটা নেটওয়ার্ক করতে। যদি আমার ফিজিবিলিটি স্টাডিটা পজিটিভ আসে তাহলে আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ করব। সেটিও একটি এই জ্বালানির সংকটের উপশমের জন্য একটি সহায়ক ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসে, বিনিয়োগে আসার সাথে সাথে এরা দম হারিয়ে ফেলে। এটির কারণ হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে যখন এই সূচকটি চালু ছিল, আমরা অনেক নিচের দিকে ছিলাম। এখানে একটা কোম্পানি চালু করে তার ব্যবসা পর্যন্ত যেতে তার যতগুলি লাইসেন্স, ক্লিয়ারেন্স, পারমিট লাগে, এগুলি পেতে পেতে প্রায় 355 দিন লাগে এভারেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এটির উপরে বেশ কিছু কাজ করেছি এবং আগামী দিন একটি নতুন কোম্পানির মেশিনপত্র আমদানির এলসি খোলার পর্যায়ে যেতে ইনশাল্লাহ মাত্র 14 দিন লাগবে, 14 ডেজ। অবশ্যই সমস্ত লাইসেন্স 14 দিনে হবে না, কারণ অনেকগুলিতে ফিজিক্যাল ইন্সপেকশন, ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেমন ফায়ার লাইসেন্স। সেইগুলির জন্য যে সমস্ত ইন্সপেকশন হবে সেটাও একটি এজেন্সি কোঅর্ডিনেট করবে এবং তার মাধ্যমে যতগুলি এজেন্সির ফিজিক্যাল ইন্সপেকশনের দরকার সমন্বিতভাবে সেই কাজগুলি করবে। এই মেসেজগুলি দেশ এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের কাছে পৌঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। একইভাবে যতগুলি ক্ষেত্রে ওভারল্যাপিং আছে,
এই সমস্ত ওভারল্যাপিং আমরা রিমুভ করার ব্যবস্থা করছি। আরজেএসসি এবং শেয়ার ট্রান্সফার ডিজিটাইজ করার ব্যবস্থা হচ্ছে, লিকুইডেশন প্রসেসটা ইজিয়ার করার ব্যবস্থা হচ্ছে। মাননীয় স্পিকার, একটা উদাহরণ আপনাকে আমি দিব। আইআরসি, ইআরসি ট্রেড লাইসেন্সগুলি এক পোর্টাল থেকে ইস্যু হবে। আমাদের দেশে জি মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করেন, আর 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 4 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। মাননীয় স্পিকার ধন্যবাদ। আমাদের দেশে ট্রেড লাইসেন্স, ব্যবসার প্রথম ধাপ হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স ইস্যু হয় কয়েক হাজার এন্টিটি থেকে। যতগুলি ইউনিয়ন পরিষদ তারাও ট্রেড লাইসেন্স ইস্যু করে, পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি, এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। তারা একটা পোর্টালে ঢুকবে, ফি জমা দিবে, কোনো কাগজপত্র দরকার হলে সেটা জমা দিবে, এবং ডাউনলোড হবে তার ট্রেড লাইসেন্স, সে প্রিন্ট করে নিয়ে বের হয়ে যাবে। যে জুরিসডিকশনের তার ব্যবসা, সেই জুরিসডিকশনে টাকাটা পৌঁছে যাবে, সেটা ইউনিয়ন হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক। মাননীয় স্পিকার, আগামী দিনে এই দেশের বিনিয়োগ পরিস্থিতি, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা কয়েকটা সেক্টরকে চিহ্নিত করেছি, যেগুলি রিভাইভাল নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে লেদার সেক্টর। চামড়া, আমাদের এখানে গত বেশ কয়েক বছর যাবৎ চামড়া রপ্তানির পরিমাণ আটকে আছে 1 বিলিয়নের মধ্যে। আমরা এইখানে শুধু কুরবানির সময় প্রায় 1 কোটি পশু জবাই হয়। আমরা আগামী দিন পশু জবাই থেকে শুরু করে পরবর্তী ধাপে প্রত্যেকটা পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছি। আমি 1 মিনিটের উদ্যোগটা আপনাকে জানাই মাননীয় স্পিকার। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি স্থানান্তরিত হয় সাভারে, এই ব্যবস্থাপনাটা ছিল খুবই দুর্বল, যেই কারণে বেশিরভাগ ট্যানারি স্থানান্তরিত হওয়ার পরে সেখানে আর ব্যবসা শুরু করতে পারে নাই। আর যেগুলি চালু করেছে 3-4টা বাদে কোনোটা কমপ্লায়েন্ট না, যেই কারণে এখান থেকে ভালো কোনো ক্রেতা চামড়া কিনে নিয়ে যায় না। তো আমরা আগামী দিন যেটা উদ্যোগ নিয়েছি, সাভারের সিটিপি, এটি তো যেটা আছে সেটাকে আমরা কারেকশন করব, আরেকটি প্রয়োজনে করব, যাতে প্রত্যেকটা ট্যানারির এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়, এবং প্রত্যেকটা ট্যানারিকে কারিগরি সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে আমরা প্রত্যেকটিকে এলজিডব্লিউ গোল্ড সনদ নিতে বাধ্য করব, অনুপ্রাণিতও করব, বাধ্যও করব, যাতে বাংলাদেশ থেকে যে চামড়া রপ্তানি হবে সেটা হাইয়েস্ট ভ্যালু অ্যাটেইন করতে পারে। এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করব। মাননীয় স্পিকার, এই চামড়ার পর্যাপ্ত সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, আর চামড়াজাত পণ্য ঠিকমতো রপ্তানি করতে পারি, এই সেক্টরটি 10-12 বিলিয়নের একটা এক্সপোর্ট সেক্টরে রূপান্তরিত না হওয়ার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশে জুট উৎপাদন করি, পাট উৎপাদন করি মোটে 15 লাখ টন। আমরা উদ্যোগ নিয়েছি এটির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। চাইনিজ সরকারের কাছে আমরা একটা প্রস্তাব করেছি, যৌথ উদ্যোগে আমরা এখানে একটা রিসার্চ ল্যাব করব, যাতে পাটের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা পাট পণ্যের বহুমুখীকরণের জন্য তাদের সাথে কাজ করব, এবং নতুন বাজার তৈরির জন্য কাজ করব। মাননীয় স্পিকার, পাটের একটা লো ভ্যালু এডিশন হলো প্যাকেজিং, হায়ার ভ্যালু এডিশন হলো পাটজাত পণ্যের ব্লেন্ডেড ফেব্রিক, কটন বা অন্য ফাইবারের সাথে। আমরা পাট পণ্য থেকেও যেন একটা মাল্টিবিলিয়ন সেক্টরে রিটার্ন পাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আমার কাছে সময় আর বেশি নাই। আপনার বর্ধিত 4 মিনিটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ বেলায় এই কথাই শুধু বলি, আমাদের ইকোনমি মাননীয় অর্থমন্ত্রীর হাতে ইজ ইন এ সেফ হ্যান্ড। ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, টাঙ্গাইল 8 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আহমেদ আজম খান। জনাব আজম খান, আপনার সময় 10 মিনিট সর্বোচ্চ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আজন্ম যোদ্ধা মরহুমা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুমা আমার পিতা মাতাকে। মাননীয় স্পিকার, দীর্ঘ 18 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান শেষে জনতার ভোটে জননির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুন্দর করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সার্বিক উন্নয়নের একটি ব্যালেন্সড বাজেট দেবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বাজেট নিয়ে বিরোধী দল অনেক কথা বলেছেন। কেউ বলছেন বিশাল বাজেট, কেউ বলছেন না ডলার কনভার্সন রেটে এবং গোল্ড কনভার্সন রেটে এটা মোটেও বিশাল বাজেট নয়। অর্থাৎ বিরোধী দল নিজেরাই কনফিউজড। আমি বলবো না এটা বিশাল বাজেট, না এটা ছোট বাজেট, এটা বর্তমান সময়ের একটি যুগ উপযোগী বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, বিরোধী দলের মাননীয় সদস্যরা বলে থাকেন যে পৃথিবীর উন্নত দেশগুলোতে বাজেটের প্রস্তাবনায় বিরোধী দলকে সম্পৃক্ত করা হয়। দেখুন, বাংলাদেশ গণতন্ত্রে শিশু, শিক্ষা, সচেতনতায়, সভ্যতায়, সংস্কৃতিতে অনেক পশ্চাৎপদ। তারপরও আজকে বাংলাদেশের এই যে বাজেট, এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী কিন্তু প্রস্তাব করেছেন এবং এই বাজেট প্রস্তাবনায় আজকে প্রায় 15 দিনের উপরে আমরা পুরো বিরোধী দল সহ পুরো হাউস কিন্তু সম্পৃক্ত হয়ে গেছি। কোথায় যে আমরা বিরোধী দলকে সম্পৃক্ত করছি না? আজকে বিরোধী দল বক্তব্য রাখছে এই বাজেট প্রস্তাবনার উপরে, সরকারি দল বক্তব্য রাখছে বাজেট প্রস্তাবনার উপরে। তাহলে তো আমরা বিরোধী দলকে এই বাজেটে সম্পৃক্ত করছি, পুরো জাতি এই বাজেটে সম্পৃক্ত হচ্ছে। মাননীয় স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, আমরা সকলেই আলোচনা করি এই সংসদ দীর্ঘ 18 বছরের আন্দোলন, শত শত গুম, হাজারো হাজারো খুন, লক্ষ লক্ষ মামলা, মধ্যযুগীয় নির্যাতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সংসদ। কাজেই এই সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদ সেই স্বাধীনতার পর থেকে যে সংসদগুলো এসছে আমরা দেখেছি, আওয়ামী লীগ যতবার সরকারি দলে গেছে ততবার স্বৈরাচারী রূপ নিয়েছে, যতবার বিরোধী দলে গেছে ততবার সরকারকে
অসহযোগিতা করেছে। এই সংসদ তো সেই সংসদ নয়, এই সংসদ সরকারি দল এবং বিরোধী দলের সকলের সমন্বয়ে একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদের উপরে মানুষ আশায় বুক বেঁধেছে। আর রাজপথ রঞ্জিত হবে না, সমস্ত কিছুর নিয়ামক শক্তি হবে এই সংসদ। মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা সকল কিছুই এই সংসদে আমরা শেষ করব, এই সংসদের মধ্য দিয়েই আমাদের উন্নয়ন, আমাদের আলোচনা, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই কথা শুনে মানুষ আশায় বুক বাঁধে। আর এরপরেই যখন বিরোধী দল রাজপথে চলে যায়, যখন বলে এই 4 মাসের সরকারকে আর সময় দেব না, যখন বলে 4 মাসের সরকার ফ্যাসিবাদী, তখন মানুষ শঙ্কিত হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলকে বলবো, সেই চেষ্টা আপনারা করবেন না। আসুন না একত্র এই সংসদের মধ্য দিয়ে গণতন্ত্রকে এবং এই রাষ্ট্রকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই। তাহলে যেমনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সফল হব, তেমনি আপনারাও বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সফল হবেন। সমৃদ্ধ হবে কে? সমৃদ্ধ হবে বাংলাদেশ। মাননীয় স্পিকার, সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্যরা বলেন এই বাজেট ঋণ নির্ভর। হ্যাঁ, এই বাজেট প্রস্তাবনা ঋণ নির্ভর। দেখান তো বাংলাদেশ স্বাধীনতার পর কোন বাজেটটি ঋণ নির্ভর ছিল না? ওই যে বাংলাদেশের প্রথম যে বাজেট 786 কোটি টাকার, ওটাও ঋণ নির্ভর ছিল। বর্তমান বিশ্বের সকল বাজেট ঋণ নির্ভর থাকে। আমেরিকার বাজেট ট্রিলিয়ন ঋণ নির্ভর। আর বাংলাদেশে আমাদের বাজেট একদিকে বর্তমান সমসাময়িক কালের সকল বাজেটই ঋণ নির্ভর, এটা উন্নয়নেরও একটা সোপান এই ঋণ নির্ভরতা। আরেকদিকে এই ঋণ কেন? গত 18 বছর এই বাংলাদেশকে লুট করা হয়েছে বর্গীর মতো। বর্গীরা যেমন দেশে এসে লুট করে নিয়ে গেছে, ওই ফ্যাসিবাদ 18 বছর বাংলাদেশকে বর্গীর মতো লুট করে একেবারে তলানিতে রেখে গেছে বাংলাদেশের অর্থনীতি। তাহলে বাংলাদেশ তো ঋণ নির্ভর বাজেট আসবেই, কিন্তু এই ঋণ নির্ভর বাজেটকে বাস্তবায়ন করবার ক্ষমতা আমাদের আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আছে বলেই এই বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমার মাননীয় স্পিকার, আপনার সাথে আন্দোলনে ছিলাম, আপনার সাথে আদালতে ছিলাম। আশা করি আমাকে 5 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের একজন নেতা বলেছেন আমরা এই বাজেটে ঋণ নিয়েছি, আমরা ফকির হতে চাই না, আমরা ফকিরের বাজেট করতে চাই না। মাননীয় স্পিকার, ঋণ কিন্তু ফকিররা নেয় না, ফকিররা ঋণ নেয় না, ফকিররা ভিক্ষা নেয়। আমরা ভিক্ষা নেইনি, আমরা ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের একজন বিরোধী দলীয় সাংসদ ব্যারিস্টার আরমান, তিনি বলেছেন বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি মাননীয় সংসদ সদস্য আরমানকে ধন্যবাদ জানাই আর বলতে চাই মাননীয় স্পিকার, সেই স্বপ্ন যিনি দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট যান। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমার নির্বাচনী এলাকা বাসাইল এবং সখীপুর, বাসাইল খুব বঞ্চিত এলাকা এবং সখীপুর স্বৈর শাসক এরশাদের আটিয়া বন অধ্যাদেশ যারা দ্বারা নির্যাতিত, তারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তাদের প্রত্যাশা আমি তাদের একদিকে বাসাইলের উন্নয়ন, আরেকদিকে সখীপুর উন্নয়ন এবং ওই আটিয়া বন আইন থেকে তাদেরকে রক্ষা করব। মাননীয় স্পিকার, শেষ কথাটি বলতে চাই, আজকে আমার মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, আমার মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সহ অনেকে বলেছেন 18 বছরে যারা যুদ্ধ করেছেন, যারা মামলা খেয়েছেন, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন হাজারো হাজারো, তাদের জন্য কিছুই কি করবার নেই। আমি মাননীয় অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী। বাবু নিতাই রায় চৌধুরী, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই সংসদে আমি তাদের সামনে কথা বলছি যারা গত 18 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে অসীম আত্মত্যাগ করেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে এবং বীরের মতো তারা লড়াই করে গেছে। অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকের সামনে বাবার সামনে তার সন্তানকে ধরে নিয়ে গেছে, আর কোনো দিন সে ফিরে আসে নাই। স্ত্রীর সামনে তার স্বামীকে নিয়ে গেছে, আর কোনো দিন ইলিয়াস আলীর খবর আমরা পাই নাই, চৌধুরী আলম আসে নাই। সেই সমস্ত বীররা যারা এই 18 বছর যাবৎ, এদিকে বোনরাও আছেন, এই লড়াই সংগ্রাম করেছে, আজকে তাদেরই দ্বারা গঠিত এই পার্লামেন্ট। অতএব এই পার্লামেন্টে হারানোর কোনো ভয় নাই। বিপ্লব পরবর্তী সময়ে যেমন বিপ্লবী সরকার হয়, ঠিক তেমনি ফ্যাসিবাদী শক্তির পতনের পরে আজ আমরা মুক্ত স্বাধীন দেশে আমরা মুক্তির গান গাইতে চাই। মাননীয় স্পিকার, চীন দেশে একসময় ভিক্ষাবৃত্তি, বেশ্যাবৃত্তি, ঘুষ, দুর্নীতি, এক গাড়ি টাকা নিয়ে গিয়ে এক ঝুড়ি খাবার পাওয়া যেত, সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমতো। মাও সেতুং তখন বললেন, ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে তখন পৃথিবী তছনছ করে ফেলবে, সব কিছু তছনছ করে ফেলবে। সেই বিপ্লবের পরে 49 সালে মাত্র 3 বছরের মধ্যে চীন সেই হুয়াংহো নদী, যাকে চীনের দুঃখ বলা হতো, সেই চীনকে আবার পরিবর্তন করে হুয়াংহোকে চীনের আশীর্বাদ হিসেবে আসলো। এবং আজ পৃথিবীতে চীনের অর্থনীতি সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে আজ পৃথিবীর আকাশচুম্বী তাদের অর্থনীতি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের প্রযুক্তি সব কিছু আজকে পৃথিবীর সমস্ত সভ্যতাকে হার মানিয়েছে। আমরা চীনে দেখেছি, আমরা ভিয়েতনামে দেখেছি, লাওসে দেখেছি, কম্বোডিয়ায় দেখেছি, আমরা আলবেনিয়ায় দেখেছি, আমরা কিউবাতে দেখেছি, আমরা আর্জেন্টিনা দেখেছি, পূর্ব ইউরোপের দেশগুলোতে আমরা দেখেছি। সমস্ত দেশে একটি পরিবর্তনের পরে সেখানে একটা শূন্য হাতে মানুষ উঠে দাঁড়ায়। এবার আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন, তখন তিনি এই রাষ্ট্রকে কি করে একটি উন্নত, আধুনিক, জনগণের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, কিভাবে সমস্ত প্রকার আধিপত্যবাদী শক্তির হাত থেকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানো যায়, সেই চিন্তা তিনি করলেন। জিয়াউর রহমানের ন্যাশনালিস্ট পার্টি
The duty of a nationalist party is to protect our national economy. The duty of a nationalist party is to safeguard our national interest. The duty of a nationalist party is to bring the country in such a order that all past histories will be defeated by the action of a nationalist party and nationalist government. অতএব জিয়াউর রহমান তখন কি করলেন? তিনি বললেন যে টাকার কোনো অভাব হবে না। আজকের যে বাজেটের ভাবনা করতে গিয়ে আমি এই কথাগুলো বলবো। জিয়াউর রহমান তখন বাংলাদেশের মূল শক্তিটাকে তিনি সন্ধান করলেন। তিনি বললেন যে আমাদের দেশের মূল শক্তি হচ্ছে গ্রাম এবং আমাদের দেশের মূল শক্তি হচ্ছে কৃষক। কৃষক যদি বাঁচে, গ্রাম যদি বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে। কারণ 90% of our vast majority people are peasants and workers and they live in a rural areas. এবং সেই গ্রামে উনি গ্রাম সরকার করলেন। বিভিন্ন শ্রেণীর মানুষ, সেখানে ভূমিহীন কৃষক, গরিব কৃষক, মধ্য কৃষক, ধনী কৃষক, সেখানে কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথড, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি গ্রাম সরকার করলেন, যে তারাই সিদ্ধান্ত নেবে, তারাই তাদের অর্থনীতিকে গড়ে তুলবে এবং তারাই সেখানে তাদের শিক্ষার বিস্তার লাভ করবে। জিয়াউর রহমানের ভাবনা ছিল তাই। জিয়াউর রহমানের ভাবনা ছিল একদিন উনি হেঁটে যাচ্ছেন এক পথ দিয়ে, সাথে যাচ্ছে একজন তরুণ অধ্যাপক, আমি নাম বলতে চাইনি এই মুহূর্তে। জিয়াউর রহমান দেখছেন যে সমস্ত নদীগুলো কানায় কানায় পূর্ণ, সেখানে পানি আছে, অথচ মঙ্গায় উত্তরবঙ্গ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের খরায় পুড়ে যাচ্ছে। অতএব এই খরার থেকে কি করে রক্ষা করা যায়? তখন তিনি সিদ্ধান্ত নিলেন খাল খনন কর্মসূচি, যে খাল খনন করে এই পানি যদি আমি কৃষকের জমিতে দিতে পারি, যদি এই খাল খনন করে যদি আমি করতে পারি, মানে কৃষি উন্নয়ন ঘটাতে পারি, তাহলে এই দেশের সমস্যার সমাধান হতে পারে। জিয়াউর রহমান রুরাল ইন্ডাস্ট্রিজগুলোকে আবার চালু করতে চাইলেন। তিনি সেই কামার, কুমোর, সেই কুমোরদের হাড়ি, কামারদের বিভিন্ন লাঙল, জোয়াল ইত্যাদি, লাংলি, এই সমস্ত তৈরি করা এবং সেখানে তিনি ওই কুমোরদের যে বিভিন্ন শিল্প, তিনি তাঁত শিল্পকে সবচেয়ে অগ্রাধিকার দিলেন এবং তিনি তাঁত শিল্পকে অগ্রাধিকার দিয়ে তিনি বাজারের সন্ধান করতে বেরোলেন। এবং জিয়াউর রহমান শ্রমশক্তিকে উন্নয়ন করার জন্য এখানে শিক্ষাকে তিনি একটি মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করলেন। আজকে আমি এই বাজেট আলোচনা করতে গিয়ে এটাও বলতে চাই যে অর্থনীতির মূল দায়িত্বটা কি? অর্থনীতির মূল দায়িত্ব হচ্ছে মানুষের পারচেজিং পাওয়ার বাড়ানো। দ্য পারচেজিং পাওয়ার অফ পিপল মাস্ট বি ইনক্রিজড, এবং সেই পারচেজিং পাওয়ার বাড়াতে গেলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে গেলে উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে সম্পদ বাড়াতে হবে, অর্থাৎ রিসোর্স ডেভেলপ করতে হবে। কি রিসোর্স আমাদের আছে? আবদুল্লাহ ফারুকের একটা বই আছে, বাংলাদেশ ইকোনমি। সেই বাংলাদেশ ইকোনমিতে আবদুল্লাহ ফারুক দেখিয়েছেন যে কান্ট্রি লাইক বাংলাদেশ, হোয়ার রিসোর্স বেজ ইজ থিন, দ্য জেনারেল স্কারসিটি উইল প্রিভেল থ্রু আউট দি হোল অফ দ্য ইয়ার। সেখানে একটা সাধারণ সংকট থাকবেই। অতএব আমাদের এখানে যেহেতু শিল্প, খনিজ নাই, ইউরেনিয়াম নাই, এখানে আপনার সম্পদ বলতে আছে, মানে বনাঞ্চল নাই, সম্পদ বলতে আছে আমাদের শুধুমাত্র মানুষ, শুধুমাত্র পানি এবং শুধুমাত্র ল্যান্ড হচ্ছে আমাদের এখানে জমি। আমরা একটা কৃষকের দেশ, আমাদের যা কিছু অর্জন সব কিছু এসছে কৃষকের হাত থেকে, এবং কৃষকই হচ্ছে আমাদের মূল শক্তি। এই কথাটা আজকে উপলব্ধি করতে পেরেছিলেন জিয়াউর রহমান। এবং ঠিক মানব সম্পদকে যদি আমাদের করতে হয়, তাহলে স্কুল কলেজে কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা দিয়ে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। আজকের এই শিক্ষামন্ত্রীর এই বাজেটে, শিক্ষা খাতে অর্থমন্ত্রীর বাজেটে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেখানে আপনার শিক্ষা খাতে আপনার 1,27,000 কোটি টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে। এখান থেকে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে। এখানে আমাদের পানি সম্পদকে যদি আমাদের আনতে হয়,
তাহলে আজকে আমাদের দেশের যে শত শত পানি উজনের সমস্ত নদীতে আমাদের বাঁধ দিয়ে ফেলেছে। আমাদের ন্যায্য পানি যেটা আন্তর্জাতিক নদী, সেই নদীগুলোকে বাঁধ দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একেবারে একটি মরুভূমির অঞ্চলে পরিণত করার যে জটিল এবং কুটিল ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরই করতে হবে, এই বিপ্লবী পার্লামেন্টকেই করতে হবে। এবং সেইটা যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এই যে খাল খনন কর্মসূচি, আমাদের এরপরে জলাধার তৈরি করতে হবে, নদী খনন কর্মসূচি করে আমরা আমাদের কৃষকের জমিতে আমরা ফসল ফলাতে পারবো। এই ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভাবনা। মাননীয় স্পিকার, রাষ্ট্র বাজেট একটি সংখ্যার সমষ্টি নয়, বাজেটে আরও অনেক দায়িত্ব আছে। সেই বাজেটের একটা দার্শনিক ভিত্তি আছে। বাজেটে অর্থনীতিবিদরা একরকম বলেন, পলিটিক্যাল ইকোনমিস্টরা আর এক রকম বলেন। আমি দু একজন পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে কথা বলেছি, তারা বলেছে এই বাজেটের যে দূরদর্শী যে চিন্তাভাবনা, অর্থাৎ রুরাল পুয়ারকে, গ্রামীণ দরিদ্রকে, অর্থাৎ যে poverty must be eradicated through the attempt of this budget implementation. অর্থাৎ বাজেটে যে টাকা কোনো বিষয় নয়, কারণ হচ্ছে এই কারণে আমরা ভাষা আন্দোলন করে আমরা জয়লাভ করেছি। 69-এর গণ অভ্যুত্থান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 11 দফা আন্দোলনে। এখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী এবং দিনাজপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় দ্বিতীয়বারের মতো এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এর প্রতি শুকরিয়া আদায় করি। উনি নমিনেশন দিয়েছিলেন, সেজন্যই নির্বাচন করতে পেরেছি। আর ধন্যবাদ জানাই দিনাজপুর 6-এর 4টি উপজেলা, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, 3টি পৌরসভা, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাটের সেই সমস্ত মানুষগুলোকে যারা আমার উপর ধানের শীষের পর আস্থা রেখেছে এবং তাদেরকে সেবা করার জন্য আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। আমার 10.5 লক্ষ মানুষ এবং প্রায় 1100 স্কয়ার কিলোমিটার এলাকা অধ্যুষিত আমার সেই এলাকাবাসীকে। মাননীয় স্পিকার, আর আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই দেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মানুষগুলো মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা, সেই সমস্ত মানুষগুলোর প্রতি আর শ্রদ্ধা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এবং ওই সময়ে চ্যালেঞ্জ গ্রহণ না করলে আজকে আমাদের অবস্থা কি হতো সেটি হয়তোবা ইতিহাস বলতে পারে, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আমরা স্বাধীন। রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করে উনি দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, যার জন্যই আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ জিয়াকে। এবং আজকে এই কথাটি বলতে চাই, যারা আজকে বাজেট নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন মাননীয় সংসদ সদস্যগণ, আমি ওই দিকে যাব না। আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে এজন্যই, যখন অন্যরা পারে নাই, ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, তখনই যে মানুষটি, যে দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে
তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আজকে বাজেট আলোচনায় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই 1975-76-এর যদি আপনি বাজেট দেখেন তখন দেখবেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ছিল মাত্র 786 কোটি টাকার বাজেট, কিন্তু যখন 74-এর দুর্ভিক্ষ হলো, দেশের অর্থনীতি আমাদেরকে বাসন্তী উপহার দিল এবং তার পরবর্তীতে 74-75 গেল, 75-76-এর যে বাজেট, যেটি শহীদ জিয়ার আমলে প্রথম বাজেট হলো, সেটি কিন্তু আমাদের প্রায় 2000 কোটি টাকা, 1900 কোটি টাকা প্লাস। আর যখন শহীদ জিয়া শাহাদত বরণ করলেন সেই সময়ের বাজেট ছিল 4500 কোটি টাকার বেশি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, যখন ওই সময়ও কম্বল চোর বলেন আর রিলিফ চোর বলেন, ওনারা যখন দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, উপহার দিয়েছিল বাসন্তী আর দুর্ভিক্ষ আর লঙ্গরখানা, সেই সময়ও কিন্তু বিএনপি সামনে গিয়ে এসেছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে যিনি হাল ধরেছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। এবং উনি সেই মানুষ, যে মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশে শৃঙ্খলা কাকে বলে এবং মানুষের গণতন্ত্র ফেরত দেওয়া, মানুষের বাক স্বাধীনতা ফেরত দেওয়া এবং সর্বোপরি দেশের কৃষিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন, তলাহীন ঝুরি হয়ে গেল। চাল রফতানি করার দেশ, 1979 সনে প্রথম রফতানি হলো বাংলাদেশ থেকে চাল বিশ্বে, অর্থাৎ কৃষিতে স্বনির্ভরতা আসলো। আর আজকে যে অর্থনীতি নিয়ে আমরা গল্প করি, আমরা বড়াই করি, আমরা আজকে সেই অর্থনীতি আরএমজির সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর রেমিটেন্স নিয়ে কথা বলি, রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কথা বলি, সেটিও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে 3টি পিলারের উপর বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দাঁড়িয়ে আছে, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বৎসর আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচার বিরোধী, এবং তার পরবর্তীতে 91 জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ওনার উপর আস্থা রেখেছে, বিএনপির উপর আস্থা রেখেছে। এবং এমন একটি সময় যখন স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, সেই সময় বেগম খালেদা জিয়া অর্থাৎ আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, ওই সময় দায়িত্ব নেওয়ার পরে উনি যখন বাজেট করেছিলেন 91-92 অর্থ বৎসরে, সেই বাজেট ছিল প্রায় 19,500 কোটি টাকার বাজেট। অর্থাৎ এরশাদের আমলের লাস্ট বাজেট ছিল 15,500 কোটি টাকার বাজেট, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম এম সাইফুর রহমান, এবং উনি যখন ভ্যাটের ঘোষণা দিলেন তখন আজকের বিরোধী দল, তৎকালীন বিরোধী দল সবাই মিলে, আপনাদের মনে থাকার কথা, ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে প্রমাণিত যে ভ্যাট এমন একটি বিষয় বাংলাদেশের অর্থনীতিকে সত্যিকার অর্থে এটি আজকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়েছে, অর্থাৎ ওই সময়কার সিদ্ধান্ত। তার পরবর্তীতে যখন আপনার আবারও খালেদা জিয়া আপনার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি এই দেশের নারী শিক্ষা বলেন অথবা মানুষ বিনা পয়সায় শিক্ষা বলেন, আজকের নারী বিষয়ক বলেন, শিশু বিষয়ক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণা বলেন, প্রত্যেকটার পিছনে যে নামটি জড়িত সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বিএনপি এমন একটি দল, যেই দল সব সময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে, মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা রাখে। এবং তারপরে পরবর্তীতে আপনি দেখেন বাজেট যখন 2001 বলেন, 2002 বলেন, 2005-06 বলেন, সর্বশেষ 70,000 কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছেন। আর বিগত স্বৈরাচার অর্থাৎ পলায়নকৃত স্বৈরাচারের 2022-23-এর বাজেট ছিল, যেটা মানে 23-24-এর বাজেট, সেটা ছিল 6 লক্ষ কোটি টাকা প্লাস। আর এই বছর আমাদের যোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। কোন সময়ে?
যখন স্বৈরাচার এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের থেকে পাচার করেছে এবং বাংলাদেশের এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতকে একদম ফোকলা করে দিয়ে বাংলাদেশ ব্যাংকে লুট করে নিয়ে গেছে। সেই অবস্থায় সেই অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের নেতা অর্থাৎ সংসদ নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। অর্থাৎ বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে, চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে জানে। কাজেই বিএনপির হারানোর বা ভয়ের কিছু নাই। বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল সত্যিকার অর্থে এদেশের মানুষের পাশে থেকে যুদ্ধ করেছে, লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে এবং বাসন্তী তাড়িয়ে এদেশ থেকে আপনার চাল রফতানি করেছে। আজকে আমরা মোটা কাপড় পরি, সেইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আরএমজি সেক্টরের এই যে রফতানি, আজকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা প্রত্যেকটার পিছনে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বিএনপি তো কাজ করবেই। বিএনপি তো সেই দল আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন, মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে নাই। মুক্তিযুদ্ধ বলেন আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন আর স্বাধীনতা পুরস্কার বলেন, 21শে পদক বলেন, বাংলা একাডেমি পদক বলেন, প্রত্যেকটার পিছনে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে নারীর ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, নারীর শিক্ষা বলেন, প্রত্যেকটার পিছনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ আমরা যেটি বলতে চাই, বাংলাদেশের যত ভালো কিছু আছে প্রত্যেকটার সাথে জড়িত যেই নাম সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। কাজেই তার উপর আস্থা রাখতে হবে, কারণ এই রক্তের মধ্যে শহীদ জিয়া আছে, খালেদা জিয়া আছে, আর আছে দেশপ্রেম। সেই জন্যই আগামীতে 9,38,000 কোটি টাকার বাজেট সত্যিকার অর্থেই একটি যুগোপযোগী বাজেট এবং প্রয়োজনীয় বাজেট। আজকে আমরা কথা বলছি, সমালোচনা করছি, কিন্তু পরক্ষণে আবার বলছি আমার এই ব্রিজটা দরকার, আমার এই কালভার্টটা দরকার, আমার এলাকার এয়ারপোর্ট দরকার, আমরা বিভিন্ন কথা বলছি। কাজেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে বাস্তবের মুখোমুখি হতে হবে, কারণ মানুষের প্রয়োজন আছে। একসময় 7.5 কোটি লোক ছিল, এখন 180 মিলিয়ন লোক। আজকে আমরা সামাজিক সুরক্ষার কথা বলি, অনেকে বলেছেন শিক্ষায় নাকি সবচেয়ে বেশি বরাদ্দ। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যেহেতু আমি সমাজ কল্যাণ, নারী, শিশু এইগুলো দেখি, সেই জন্য আপনাদের সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকা বাজেট এই সরকারের। কাজেই এই সরকার একটি জনকল্যাণকর সরকার। এই সরকার মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বেশি বাজেট দিয়েছে, আর শিক্ষাকে দিয়েছে 2য় স্থানে। অর্থাৎ শিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, তারপরে এমপ্লয়মেন্টে যাবেন। এই হচ্ছে সরকারের দিক নির্দেশনা, সরকারের প্ল্যানিং। সেই জন্যই আজকে শিক্ষাকে, আর শিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, স্বাস্থ্য ভালো থাকতে হবে। সেই জন্যই স্বাস্থ্যকে দেওয়া হয়েছে তার 2য়, অর্থাৎ সবচেয়ে বেশি বাজেট যেটা আছে স্বাস্থ্য। স্বাস্থ্যর ব্যাপারে আমার একটু কথা আছে, যেহেতু আমি ডাক্তার মানুষ, আমার একটু কথা বলা দরকার। এখানে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় অর্থমন্ত্রী, আপনি অনেক কিছুই আলহামদুলিল্লাহ এপিআই অর্থাৎ একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ওষুধ রপ্তানি করতে হবে। এই যে আমাদের বাণিজ্য মন্ত্রী সাহেব বললেন যে আপনি এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেন 29-এ। এলডিসি গ্র্যাজুয়েশনে যদি যান তার জন্য প্রস্তুতি দরকার। কিসের প্রস্তুতি? প্রস্তুতি হচ্ছে আপনি এপিআই এর অনেক র মেটেরিয়ালসের উপর আপনি শুল্ক রেয়াত করেছেন। আমি আপনাকে শুধু খালি এটুকু বলবো, স্বাস্থ্যমন্ত্রী থাকলে ভালো হতো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোয়ালিটি অর্থাৎ ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি আরও বাড়াতে হবে। কারণ আমাদের ঔষধ আমেরিকায় রফতানি হয়, আমাদের ঔষধ ইউকেতে রফতানি হয়, আমাদের ঔষধ ব্রাজিল, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় রপ্তানি হয়। কিন্তু সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের যে ল্যাব, সেই ল্যাবের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হওয়া উচিত ম্যাচুরিটি লেভেল 3 ML3, কিন্তু সেই ক্যাপাসিটিটা তাদের না থাকার কারণে তাদের আমাদের কোম্পানিগুলো ড্রাগস বিদেশে রপ্তানি করতে পারছে না, কারণ
ইন্টারন্যাশনাল বিডিংয়ে তারা কোয়ালিফাই করছে না, কিন্তু তারা কিন্তু বাইলাটারাল বিডিংয়ে দে আর পার্টিসিপেটিং। আপনাকে মনে রাখতে হবে, যখনই আপনি এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেন তখন পৃথিবীর সব দেশ আপনার কাছে ওষুধ নিয়ে আসবে। তখন এই প্যারাসিটামল আজকে 2 টাকা দাম শুনলে মন খারাপ করবেন, বাস্তবতা হচ্ছে ওই সময় 10 টাকা দিয়ে প্যারাসিটামল কিনে খেতে হবে। কাজেই আগেই প্রস্তুতি নেন যাতে আপনি এখন প্যারাসিটামল অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাগের রেজিস্ট্রেশন এখন করে নিতে হবে। সেই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আপনার দেশের মানুষকে স্বল্প মূল্যে ঔষধ দিতে পারেন। আর এই পৃথিবীতে চায়না এবং ইন্ডিয়া এরা হচ্ছে এপিআই তৈরির কারখানা। সারা পৃথিবীর পাকঘর হলো চায়না এবং ইন্ডিয়া। দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে যেটা আসবে সেটা হবে বাংলাদেশ, এবং সেটা যদি গ্রহণ করতে হয় তাহলে আজকে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এমন এপিআই তৈরি করবেন বিলিয়ন বিলিয়ন ডলার। আজকে আরএমজি যেমন আপনার ডলার আর্ন করে, আপনি এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস রপ্তানি করে আপনি কিন্তু সেই পরিমাণ র মেটেরিয়ালস রপ্তানি করে আপনি টাকা আর্ন করতে পারবেন, এবং আপনার জন্য বাজার উন্মুক্ত হবে। শুধু নয়, অর্থ পাবেন সেটি নয়, অনেক হোয়াইট কালার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটি খুবই প্রয়োজনীয়। এই জিনিসটি আমি বললাম, এটার জন্য আমাদের খেয়াল রাখা উচিত। আরেকটা জিনিস মাননীয় অর্থমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু কিছু অপারেশনের জিনিসের অনেক কতগুলো আইটেম, যেমন ডায়ালাইসিস রোগীর টিউবের উপর আপনি ট্যাক্স কমিয়েছেন। আপনাকে বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকারের মাধ্যমে যে আপনি দয়া করে হার্টের ভাল্ব এই জিনিসটি হয়তো আপনার দৃষ্টিতে কেউ নিয়ে আসলে এটি হয়তো হতো। হার্টের ভাল্ব আর হচ্ছে অক্সিজেনেটার বলে একটা আছে, হার্টের অ্যাপ্লায়েন্স আছে। আর এত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক নিউরোভাস্কুলার ইনজুরি হয়। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ফাইবার আর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার স্ট্যান্ট আছে। আপনি হার্টের স্ট্যান্ট করছেন, ভাস্কুলার স্ট্যান্ট আছে। এইগুলো কয়েকটা আইটেম যদি আপনি মানে ভ্যাট আপনি মাফ করে দেন, এগুলো খুব বেশি লাগে না, কিন্তু এগুলোর দাম খুব বেশি। কাজে সেই জন্য যদি ভ্যাটটা মৌকুফ করা হয় তাহলে চিকিৎসা জগতে অনেক গরিব মানুষের ভালো চিকিৎসা হবে। কারণ আপনি তো মানবিক প্রধানমন্ত্রী, মানবিক অর্থমন্ত্রী, আপনাকে আমরা জাস্ট কয়েকদিন আগে অ্যাপ্রোচ করেছিলাম, আমাদের দেশের প্রতিবন্ধী মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশনা দিয়েছে, এবং আপনি আমাদেরকে এই যে এমপি সাহেবরা এখানে আছেন, যত সংসদ সদস্যরা আছেন, সবার শত ডিও আছে, যাদের হুইল চেয়ার লাগবে, কারো আপনার সেলাই মেশিন লাগবে, কারো বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা লাগবে। আমাদের সরকার যেহেতু একটি মানবিক সরকার, এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট আছে প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করার জন্য। কাজেই আপনি যে সাহায্য আমাদেরকে করেছেন সেটা দিয়ে কিন্তু আমরা হুইল চেয়ার এবং আপনার সেলাই মেশিন ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা সংসদ সদস্যদেরকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। আমরা 350 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। এটা আসার পরে আমরা সবাই এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না ইনশাল্লাহ। যার যেখানে যতটুকু প্রয়োজন সাধ্য অনুযায়ী, বাংলাদেশে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সাধ্য অনুযায়ী সেটি আমরা বিতরণ করব। এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন, কারণ উনি ওই কমিটির চেয়ারম্যান, আমি ওই কমিটির সদস্য সচিব, উনি বারবার বলেছেন যে প্রতিবন্ধীদের বিষয়, ডিসেবলদের জন্য, দেয়ারা 11 ধরনের ডিসেবলড আছে, প্রতিবন্ধী আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধী সংখ্যা বাংলাদেশে কেউ বলবেন 40 লক্ষ, কেউ বলবো 45 লক্ষ, এবং ডাব্লিউএইচওর হিসাবে হচ্ছে আমাদের দেশের 6% অফ দি টোটাল পপুলেশন, দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর ডিসেবলড। এখন এই মানুষগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, ডিসেবলকে অ্যাড্রেস করতে মিনিমাম 2-3 জন সহকারী লাগে। কাজে সেই লোকগুলোকে পাশে দাঁড়ানো, সেই লোকদেরকে এমপ্লয়মেন্ট করা, খালি তাদেরকে হেল্প করে না, ইউ নিড টু গিভ দেম দি এডুকেশন, ইউ নিড টু মেক দেম হ্যাভ সাম স্কিল, দেন তাদেরকে আপনি পুনর্বাসন করবেন। তাহলেই কেবল একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো, সরকারের অগ্রাধিকার, এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। এবং আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী, আপনি দয়া করে এই বিষয়গুলো, আমি যে কয়েকটা বললাম, আমি আপনাকে লিখিতভাবে আবার দিব, সো দ্যাট
সো দ্যাট এটা আপনি দয়া করে অ্যাড্রেস করবেন। আমি যে জিনিসটা আরেকটু বলতে চাই, আজকে না কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা দেয়, কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা আগে থেকেই দেয়, সেটা আমি জন্য বলি না। উনি কিন্তু সিরোসিস অফ লিভার, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে আপনার হচ্ছে লিভার ডায়ালাইসিসের জন্য, তারপরে যে কোনো ধরনের মেলিগনেন্সিতে ওরা আমাদের সরকার কিন্তু সহযোগিতা করে। কিন্তু তারপরেও বলবো, আমরা 50,000 থেকে 1 লক্ষ টাকা করেছেন, 300 কোটি টাকার বাজেট 650 কোটি টাকা করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপরও আমি বলবো যে আপনার এই সেক্টর হচ্ছে এত বেশি প্রয়োজন মানুষের, সত্যিকার অর্থে এখানে আরও যদি বাড়ানো যায়, এটা আপনার দয়া করে খেয়াল রাখার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আরেকটা হচ্ছে যে কাজটা ফ্যামিলি কার্ড, যেটা অনেকেই বলেছেন, আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি অনেক সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, ফ্যামিলি কার্ড আগামী 4 বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা 3 টার্মে আমরা পাইলটিং করেছি, মাননীয় অর্থমন্ত্রী সেই কমিটির চেয়ারম্যান, আমাদের অনেক মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টাগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সদস্য, আমি নিজেও সেটার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে এই বছর অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত আপনার টোটাল হবে পাইলটিং সহ 41 লক্ষ পরিবার সুবিধা পাবে। ইট ইজ নট দ্যাট যে ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি কার্ড 41 লক্ষকে দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার। এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপিতে এখন আছে। কাজে এই অবস্থায় আমরা চাইব, এবং এটা কোনো এলাকা হবে না, 300টি আসনে একযোগে ইনশাআল্লাহ এই কর্মসূচি, আপনাদের কোনো ডিও লেটার, কোনো তদবির করার প্রয়োজন পড়বে না। ফ্যামিলি প্রত্যেকটা বাড়ি বাড়ি যে খুঁজবে, ফ্যামিলি কার্ডকে কাউরে খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ড নিজে আপনাদের বাড়ি যে ওই সমস্ত যে পরিবাররা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত তাদেরকে খুঁজে বের করবে, তাদেরকে দিবে। আপনারা শুধু খালি সুপারভাইজ করবেন যাতে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আজান পড়ে গেছে, আপনি বিনা পয়সায় অনেকের প্রেসক্রিপশন দেন, আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও কিছু প্রেসক্রিপশন দিয়েছেন, থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।